তো আমি এখানে যদি ফিটাল সার্কুলেশন ডিসকাশন করব না, বা জাস্ট জেনারেলি কিছু কমন টার্ম বলি, যে বিফোর বার্থ দ্য সার্কুলেশন অফ দ্য বেবি ইজ given by placenta. There is no expansion of the lungs. ঠিক, after birth, when the placental circulation stops, at the time when you are cutting the clamp, the placental circulation stops. So baby has to gain oxygen from other sources. সেই মুহূর্তে তাকে baby has to breathe. যে মুহূর্তে ব্রিথ করছে সেই মুহূর্তে কি হচ্ছে, তার লাংটা খুলছে। at the time of before birth, the lung is filled with fluid secreted by, that fluid of the lung is secreted by type 2 alveolar epithelial cells. যে সারফ্যাক্টেন্ট সিক্রিট করে সেই সেলই টাইপ 2 alveolar epithelial cells. দেখা গেছে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার, যখন থেকে লেবার স্টার্ট হচ্ছে, দ্যাট ফ্লুইড গট অ্যাবজর্বড। তো আস্তে আস্তে অ্যাবজর্ব হতে শুরু করবে। যে মুহূর্তে প্লাসেন্টাল সার্কুলেশন স্টপ হবে, যে মুহূর্তে তুই কর্ডটাকে ক্ল্যাম্প করছিস, আচ্ছা কেউ সিজার দেখেছিস তো? সবাই সিজার নর্মাল ডেলিভারি একটা করে তো দেখেছিস। হ্যাঁ, তো যে মুহূর্তে আমরা কর্ডটাকে ক্ল্যাম্প করছি সেই মুহূর্তে প্লাসেন্টাল সার্কুলেশন স্টপস। সো তাকে অন্য অক্সিজেনের একটা সোর্স নিতে হবে। সেই সোর্সটা কি একমাত্র লাং? আমাকে বাচ্চাকে ক্রাই করাতে হবে, যদিও ক্রাই করা ইজ এ নন মেডিকেল টার্ম, যেটা কি মেডিকেল টার্ম সেটা পরে আসছি। তো সেইটা যদি না হয় তাহলে বাচ্চার অক্সিজেনেশন হবে না, কারণ প্লাসেন্টা আমি কেটে দিয়েছি। সেই মুহূর্তে কোনোভাবে লাং ইনফ্লেট করলো না বা বাচ্চা ব্রিথ নিল না ধর, তাহলে সেই মুহূর্তে কি হবে, ব্লাডের অক্সিজেন লেভেল কমবে। দ্যাট উইল কজ অ্যাসফিক্সিয়া। দিস ইজ টার্মড অ্যাজ বার্থ অ্যাসফিক্সিয়া। বার্থ অ্যাসফিক্সিয়া, যে কোনো অ্যাসফিক্সিয়া হলে সব থেকে আগে কোন অর্গান ড্যামেজ হয়? তোর অ্যাসফিক্সিয়া হলে ব্রেন, বিকজ ব্রেন ইজ হাইলি অক্সিজেন ডিপেন্ডেন্ট। প্রথম ড্যামেজ করবে ব্রেন। সেই এবার দ্যাট ক্যান বি পার্শিয়াল ড্যামেজ, কমপ্লিট ড্যামেজ। তারপরে ব্রেন ড্যামেজের পর মায়োকার্ডিয়াম ড্যামেজ, তার থেকে কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, এগুলো পরপর মাল্টি অর্গান সিস্টেম ফেলিয়ার হতে থাকবে। তো এই যে সেই পেশেন্টগুলো যেগুলোর কিছুটা পরিমাণ ব্রেন ড্যামেজ হয়ে আছে জন্মের পরে, আরো অন্যান্য অনেক কারণেই হতে পারে, সেগুলো পরে যেগুলো হয় সেগুলোকে আমরা, তোরা হয়তো ওয়ার্ডে দেখেছিস, বলে HIE, হাইপক্সিক ইসচেমিক এনসেফালোপ্যাথি। HIE হয়েছিল তার, মানে সেই সময় হাইপক্সিয়া হয়েছিল, তার জন্য ইসচেমিয়া হয়েছিল, দ্যাট কজেস এনসেফালোপ্যাথি। This term is called HIE sequel that can cause cerebral palsy and other diseases various. তো সেইটা যাদের না হয়, বাচ্চাটা যাতে প্রথমে অক্সিজেন ব্রেনের যায় এবং আদার অর্গান পারফিউজ করে, তার জন্য যে প্রসিডিওর গুলো করা হয় অ্যাট বার্থ, তার যে প্রোটোকলটা ইজ কল্ড নিওন্যাটাল রিসাসিটেশন প্রোটোকল। দেখা গেছে তো সব বেবি কি রিসাসিটেশন লাগে? অবশ্যই লাগে না, অ্যাজ ইউ নো। দেখা গেছে টোটাল যত ডেলিভারি আছে, অ্যারাউন্ড 85% ডেলিভারিজ ডাজ নট রিকোয়ার এনি রিসাসিটেশন। Around 15% requires, বাকি 15% some forms of neonatal resuscitation. Around 5% babies requires bag and mask ventilation. এই জিনিসটা around 5% babies require bag and mask ventilation. Around 2% to 1% babies require 2% babies requires 2% babies require intubation. আর তার বাকি around 0.5 to 1% babies requires chest compression. So adulted তোরা ACLS, BLS এগুলো নাম শুনেছিস, advanced cardiac life support, basic life support. In adult patients, your lungs are inflated already. You are having a cardiac arrest, that's why you are not breathing. That means in adult patient, the main objective is to start your heart. হার্টটাকে পাম্প করা শুরু করলে লাংসের অ্যাজ অসুবিধা হয়তো নেই, বাট হার্ট পাম্প করা শুরু করলে লাংস কাজ করবে। হার্টটা কোনো কারণে স্টপ হয়ে গেছে, সেই জন্য তুই BLS বা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টে যা অ্যালগরিদম গুলো আছে। বাচ্চাদের হার্ট ইজ ওয়ার্কিং বিকজ ইন দ্য উম 6 উইকস 10 উইকস 6 উইকস 7 উইকস থেকে হার্ট পাম্প করতে শুরু করেছে। লাং ইজ ওয়ার্কিং ফর দ্য ফার্স্ট টাইমস আফটার দ্য বেবি ইজ বর্ন। সো মেন অবজেক্টিভ ইজ টু ভেন্টিলেট দ্য লাংস. If there is concomitant pathology in the myocardium, then the heart will stop definitely. But in most of the cases, our main objective is to
pump the is to aerate the lungs. চেস্ট কম্প্রেশন দেওয়া হয়, বাট দ্যাট ইজ এ লেটার পিরিয়ড। যেমন আমাদের অ্যাডাল্টে, তোদের জানি না বিএলএস এ কতটা করিস, প্রথমে আনকনসিয়াস পেশেন্ট হলে কি করিস, সিপিআর দিতে বলে। আমাদের এখানে আগে ব্যাগ অ্যান্ড মাস্ক, তারপরে ভেন্টিলেশন, তারপরে চেস্ট কম্প্রেশন। অ্যাডাল্টে কিন্তু, বা অ্যাডাল্ট মানে যে কোনো চাইল্ডের এনআরপি ছাড়া আগে চেস্ট কম্প্রেশনটা আগে হয়, তারপরে বাকিগুলো তুই ইন্টিউবেট করলি কি না করলি পরের কথা। তো এটা একটা মেইন ডিফারেন্স। বেশ, আচ্ছা, এবারে কিছু ইনস্ট্রুমেন্টের সাথে পরিচয় করতে হবে, না হলে এনআরপি পড়ানো যাবে না। এটাকে কি বলে বলতো, এটা একটা, আচ্ছা এই বাচ্চাটা যেটা আছে এটাকে ম্যানিকুইন বলে, যে কোনো এতে। তো এখানে আমাদের যেটা অ্যাভেলেবেল সেখানে আমি ইন্টিউবেট করে দেখাতে পারবো না, সেই জিনিসটা নেই। তো আমি তোকে ব্যাগ অ্যান্ড মাস্ক অ্যান্ড চেস্ট কম্প্রেশন এটা দিয়ে দেখাতে পারবো। বেশ, আচ্ছা, দিস ইনস্ট্রুমেন্ট, এটা পরীক্ষায় মোটামুটি ধরাবে 90% ধরে রাখ। তো এটার নাম কি যদি বল, হ্যাঁ আম্বু ব্যাগ হচ্ছে আমরা কমন টার্মস বলি, বাট এটার ভদ্রস্থ নামটা কি বল বল। ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন ইজ দ্য প্রসেস অফ ভেন্টিলেশন। এটাকে কি বলে? আচ্ছা, আম্বুর ফুল ফর্ম কি? AMBU, অ্যাম্বুলেটরি ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। নামেই অ্যাম্বুলেটরি মানে হচ্ছে এটা করতে করতে তুই পেশেন্টকে অ্যাম্বুলেট করতে পারিস, ম্যানুয়ালি ব্রিথ করছিস, ব্রিদিং ইউনিট। সো অ্যাম্বুলেটরি ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। আর এটাকে যদি তোকে বলে সেলফ ইনফ্লেটিং নিওন্যাটাল রিসাসিটেশন ব্যাগ। আচ্ছা, দু রকমের ব্যাগ হয়, একটা হচ্ছে সেলফ ইনফ্লেটিং আর একটা হচ্ছে ফ্লো ইনফ্লেটিং। সেলফ ইনফ্লেটিং অ্যান্ড সিলিকনাইজড মানে এই মেটেরিয়ালটা সিলিকন দিয়ে তৈরি। আমি যদি এরকম ভাবে প্রেস করি, যদি ছেড়ে দিই, অটোমেটিক সেটা ইনফ্লেট করে যাবে। দ্যাট মিনস সেলফ ইনফ্লেটিং উইদাউট এনি ফ্লো। এখানে এটা দিয়ে অক্সিজেন ঢোকানো হয়। অক্সিজেন যদি আমি নাও চালাই, আমি যদি এটাকে ছেড়ে দিই, অটোমেটিক ইনফ্লেট করে যাবে। দিস ইজ কল্ড সেলফ ইনফ্লেটিং। তোরা ওটিতে দেখেছিস অ্যানাস্থেসিস্টরা ইউজ করে একটা কালো রঙের ব্যাগ, দ্যাট ইজ এ ফ্লো ইনফ্লেটিং ব্যাগ। যদি সেখানে অক্সিজেন বা কোনো এয়ার না ঢোকানো হয়, ও যে পাম্পটা করছে যদি যখন ছাড়বে ওটা ইনফ্লেট করে না, ওখানে ফ্লো দিতে হবে তবে ইনফ্লেট করবে। সো দ্যাট ইজ কল্ড ফ্লো ইনফ্লেটিং ব্যাগ। দিস ইজ এ সেলফ ইনফ্লেটিং ব্যাগ। সিলিকনাইজড মানে এই পোর্শনটা সিলিকনাইজড, এই রাবারের যেটা যে জিনিসটা আছে, এটাতে কি সুবিধা হয়, এটাতে আমরা অটোক্লেভ করতে পারি, জিনিসটা নষ্ট হয় না, রিইউজেবল। এই জিনিসটা এটা নয়, এইগুলো ধরলে আমি আর, আচ্ছা এমনি শুনতে পাচ্ছিস তো, ধরলে আমি তোদের দেখাতে পারবো না। এইখানে কিছু পার্ট আছে। দিস ইজ কল্ড দ্য মাস্ক। মাস্ক যেটা মানে অক্সিজেন মাস্ক দেখেছিস, এই মাস্ক সাধারণত আমরা আম্বু ব্যাগের সাথে ইউজ করি। আম্বু ব্যাগ বলছি, পরীক্ষায় বলিস না আম্বু ব্যাগ, আমি যে নামটা বললাম সেটাই বলিস। আমি জাস্ট ফর দ্য সেক অফ দ্য ক্লাস আম্বু ব্যাগ বলছি। তো দু রকম হয়, একটা হয় কুশান্ড, একটা নন কুশান্ড। এইখানে দেখ একটা নরম জিনিস লাগানো আছে গোল মতো, দিস ইজ কুশান্ড। এখন যা যা ইউজ করা হয় সব কটা কুশান্ড ইউজ করা হয়, নন কুশান্ড ইউজ করা হয় না। সো দিস ইজ কুশান্ড মাস্ক। যেটা নন কুশন থাকবে সেখানে এই নরম জিনিসটা থাকবে না। আচ্ছা, এটা দেখ রাউন্ড ডিশ শেপ। এটা দু রকমের হয়, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল, একটা নন অ্যানাটমিক্যাল অর ট্রায়াঙ্গুলার। দিস ইজ সার্কুলার অর নন অ্যানাটমিক্যাল। এটা যখন আমার আম্বু ব্যাগ বাচ্চার ইয়েতে লাগবে, সো দ্যাট শুড কভার দ্য নোজ অ্যান্ড মাউথ কমপ্লিটলি। দেয়ার শুড বি নো গ্যাপ বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ দ্য নোজ অ্যান্ড দ্য মাস্ক। সো যেটা ট্রায়াঙ্গুলার থাকে, যেটা থাকে নর্মালি আমরা এনআরপিতে ইউজ করি না, গোলটাই পাওয়া যায়। সো সেইটা এরকম থাকে আর এইটা এখানে থাকে। সো দ্যাট ইজ এ ট্রায়াঙ্গুলার। সো সেটা অ্যানাটমিক্যাল মানে আমাদের মুখের সাথে ফিট হয়। এটা দেখ গোল, আমরা কোন জায়গাটাকে কভার করতে চাইছি, বোথ দ্য নোজ এখানে মাউথ, তো দ্যাট ইজ অ্যানাটমিক্যাল ট্রায়াঙ্গুলার। তো এটা নন অ্যানাটমিক্যাল আর সার্কুলার। আচ্ছা, বিভিন্ন সাইজে পাওয়া যায় ব্যাগ। এটা যে নিউরোটাল রেসিটেশন ব্যাগ বিভিন্ন সাইজের পাওয়া যায়, ডিপেন্ডিং অন দ্যাট মাস্কও বিভিন্ন সাইজের পাওয়া যায়। 240 ml 240 ml থেকে শুরু করে 750 ml অবধি পাওয়া যায়। কেন 750 ml? 500 ml টাইডাল ভলিউম, তার থেকে আরেকটু বেশি অ্যাডাল্টের 750 ইউজ করা হয়। আমাদের এখানে 240, 250 এটসেট্রা ইউজ করা হয়। এইটা হচ্ছে টার্ম বেবির জন্য এই সাইজটা ইউজ করা হয়। প্রিটার্ম বেবির জন্য, যেগুলো ছোট বাচ্চা আরো, তাদের এইটা ইউজ করা হয়। দেখ ছোট সাইজের, দেখতে পাচ্ছিস জিনিসটা একই বাট ছোট। আচ্ছা,
আর একটা তোকে লেখা আছে কোথায় নেই লেখা নেই, বেশ। তো এখানে কি করা হয়, যে এবার কখন করা হয় সেটা আমি পরে আসছি, ব্যাপারটা কি করা হয় তোকে আপাতত বলছি, নাহলে আমি এটা বোঝাতে পারবো না। তো এই যে মাস্কটা দ্যাট শুড বি ইনসার্টেড হেয়ার, আর এইখানে যেটা আছে উইদাউট রিজার্ভারে ইউজ করতে পারিস, বা এই রিজার্ভার এটাও ইউজ করতে পারিস, এটা ইউজ। আর এই যে এই পোর্শনটা এখানে একটা অক্সিজেন টিউবিং আছে, এইটা অক্সিজেন পোর্টের সাথে এইদিকে লাগানো, আর এইটা হচ্ছে তোকে এটা অক্সিজেন এন্ট্রি এখানে লাগাতে হবে, আর এইটা যেখানে অক্সিজেন আছে ওয়াল মাউন্টেড বা অক্সিজেন সিলিন্ডার যেখানে লাগালি, এইখানে যখন অক্সিজেন ফ্লো দিবি এই ব্যাগটা আস্তে আস্তে খুলতে শুরু করবে, যেমন তোকে আমি নেবুলাইজেশন মাস্ক ক্লাসের সময় দেখিয়েছিলাম, লাইক দ্যাট। সো তুই উইথ রিজার্ভার ইউজ করতে পারিস, উইদাউট রিজার্ভারও ইউজ করা যায়, বাট উইথ রিজার্ভার ইউজ করলে এফআইএফটা বেশি ডেলিভারি হয়। আচ্ছা, এবার আমি ব্যাপারটা দেখাই। অত দূরে দেখতে পাচ্ছিস? বেশ। আচ্ছা, এইখানে দেখ ভেতরে দেখতে পাচ্ছিস নীল রঙের একটা জিনিস আছে, দ্যাট ইজ এ ভালভ। এই ভালভটা কি করে, এদিক দিয়ে এয়ার যখন ঢুকতে দেবে, কিন্তু আমি যখন এটা প্রেস করছি এই এয়ারটা এদিক দিয়েও বেরোতে যেতে পারে, তো সেটা বেরোতে দেবে না। এইটা দেখতে পাচ্ছিস নীল রঙের একটা ভালভ, যদি এই নীল রঙের এই ভালভটা দেখতে পাচ্ছি, এ কি করবে, এই দিকে খোলে, ভেতরের দিকে খোলে, মানে এদিকে হাওয়াটা গেলে ও এদিকে খুলবে, কিন্তু এদিক থেকে হাওয়াটা যদি বাইরে বেরোয় বার করতে দেবে না। এটা একটা ভালভ। বেশ, এইখানে দেখ আমি তোর হাতে যখন দেবো বুঝতে পারি, এইখানে আমি যখন প্রেসারটা দিচ্ছি এইখানে মুখে একটা জিনিস খুলছে, দেখ। আচ্ছা, আরো দেখ, দেখতে পাচ্ছিস একটা জিনিস খুলছে বন্ধ হচ্ছে। যখন তুই বাচ্চার মুখে এটা দিচ্ছিস এইখানে মাছটা লাগিয়ে, সো দ্যাট ইজ গিভিং ইন্সপিরেশন টু দ্য বেবি, সো দিস ইজ কল্ড ইন্সপিরেটরি ভালভ। অর দেখ এর মুখটা হচ্ছে ফিশ মাউথের মতো, মাছের মুখের মতো, অর ফিশ মাউথ ভালভ, এই যে খুলছে। আচ্ছা, আর তার চারিদিকে এই নীল রঙের একটা রিং এর মতো নীল আছে, দ্যাট ইজ দ্য এক্সপিরেটরি ভালভ। আচ্ছা, এইখানে দেখ এবারে আমি বাচ্চাটাকে এই বেবি আমার পজিশন থাকবে হেড এন্ডে, head and nose and mouth should be covered. You have to hold the mask with a seal like posture, এই যে হাত দুটোকে এটা সিল করতে হবে যাতে লিক হয় না। তারপরে ইউ স্কুইজ, যে মুহূর্তে স্কুইজ করবি, এটা হচ্ছে না বিকজ এখানে কানেকশন নেই, তো দ্যাট উইল রাইজ দ্য চেস্ট, যে মুহূর্তে তুই আম্বুটা শুরু করবি দ্যাট উইল কজ চেস্ট রাইজ, মানে এয়ারটা গেলে। তো আমাকে যখন এয়ারটা যাবে তো এইটা খুলতে হবে, কিন্তু যদি ব্যাক ফ্লো করে তো সেটাকে বন্ধ করতে হবে, দ্যাট ফাংশন ইজ ডান বাই দিস, ব্যাক ফ্লোটা করতে পারে না। আচ্ছা, আর একটা ভালভ আছে দেখ এইখানে, এটাকে বলে পপ অফ ভালভ, পিওপি, পপ অফ, ও ডবল এফ, অফ ভালভ অর সেফটি ভালভ। তো দেখা গেছে যে ডিউরিং ফাস্ট ব্রিদিং, যে মুহূর্তে তুই ফাস্ট প্রেসার দিচ্ছিস, এখানে একটা প্রেসার ক্রিয়েট করছিস, the pressure required for the fast breathing of the baby is around 35 to 40 centimeter of water. পরবর্তী যে ব্রিদিং গুলো দিচ্ছিস that requires pressure of 15 to 20 centimeter of water. এই পপ অফ ভালভটা হচ্ছে সেফটি ভালভ, মানে যদি এই তোর এই এক্সপিরেটরি ভালভ বা ইন্সপিরেটরি ভালভ কাজ না করে, তুই জোরে জোরে সেটা যদি কাজ না করে, that will cause erroneous delivery of the air to the baby. তুই জোরে টিপছিস, হয়তো এখানে কোনো একটা ভালভ ম্যালফাংশন আছে, বেশি প্রেসারে এয়ার চলে গেল,
তাহলে কি হবে, দ্যাট ক্যান কজ ব্যারোট্রমা অফ দ্য লাং। লাংটা ইম্যাচিওর আছে, লাংটা তখনও ইনফেকশন হয়নি, তুই জোরে জোরে আম্বু করছিস, দ্যাট ক্যান কজ পালমোনারি হ্যামারেজ, নিউমোথোরাক্স। যদি সেগুলো, তাহলে আমাকে একটা মেকানিজম থাকতে হবে যেটা আমি যত জোরেই পাম্প করি ওই স্পেসিফাইড ওই পয়েন্টের বেশি প্রেসার ডেলিভারি এটা দিয়ে হবে না। তো দ্যাট ফাংশন ইজ ডান বাই দিস পপ অফ ভালভ। দেখ এখানে আমি লেখা আছে কিনা পড়তে পারছি না, দাঁড়া, লেখা আছে। আচ্ছা, এটা হাতে দেবো যখন তুই দেখবি, না এখান থেকে দূর থেকে দেখতে পাবি না। আমি এটা দিয়ে এটাকে ধর বন্ধ করলাম হাতে, তাহলে এখানে আমি যদি প্রেসার ক্রিয়েট করি, এদিক দিয়েও প্রেসারটা যেতে পারছে না, তাহলে সেই এক্সট্রা প্রেসারটা এই পপ আপ ভালভটা খুলে বেরিয়ে যাবে। দেখ হাতে নিয়ে কর, বুঝতে পারবি। এটা হাতে প্রথমে হচ্ছে এই পপ আপ ভালভ দুটো ইউজ করা হয়, এক এক্সেস প্রেসার ডেলিভারি বন্ধ করবে, কারণ এটা দিয়ে বেরোতে না পারলে এদিক দিয়ে প্রেসারটা বেরিয়ে যাবে, অনেকটা প্রেসার কুকারের যে সেফটি ভালভের মতো, জাস্ট লাইক সেফটি ভালভ বা প্রেসার কুকার। তো দুটো কাজে ইউজ করা হয় পপ আপ ভালভ। একটা হচ্ছে আমাদের ব্যাস এই ইটি টিউব, এটা ধর নিয়ে যা, এই জিনিস। তো দুটো কাজে, এক আমার আম্বু ব্যাগটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানার জন্য আমরা প্রথমে এটাকে অক্লুড করি, তারপর প্রেসার দিই। যদি দেখি যে পপ আপ ভালভটা উঠছে, দেখ ফপ ফপ করে উঠছে, তাহলে আম্বুর ব্যাগটা ঠিকঠাক কাজ করছে। যদি দেখি যে না এটা উঠছে না, তার মানে এখানে কোথাও লিক আছে, সেটা দিয়ে এক্সট্রা এয়ারটা বেরিয়ে যাচ্ছে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমি যখন প্রেসার দিচ্ছি তখন যদি আমি এক্সেস প্রেসার দিয়ে দিই, তাহলে ও এইখানে ডেলিভারি না দিয়ে এক্সেস প্রেসারটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, অনেকটা প্রেসার কুকারের মতো। তাহলে কটা ভালভ হলো, এখানে একটা ভালভ পেলি, ইন্সপিরেটরি ভালভ ভেতরে এই যেটা খুলছে যেটা, আর একটা এক্সপিরেটরি ভালভ, আর একটা পপ আপ ভালভ। এটা আগে দেখ জিনিসটা, না হলে আমি পরের স্টেপে যেতে পারবো না। এটাও নিয়ে যা, করে দেখ যে পপ আপ ভালভটা খুলছে কিনা, দেখ দেখতে পাবি। দুটো তিনটে জিনিস দেখবি ওখানে, তোদের যেটা পয়েন্ট আউট করতে পারে, কোন ফুটোটায় আমরা অক্সিজেন লাগাবো, কোনটায় আমরা রিজার্ভার লাগাবো, কোন ভালভটাকে কি বলে, ফিশ মাউথ ভালভটা দেখ নিজের কাছ থেকে খুলে দেখ। নর্মাল যেটা ইয়ে হয় সেইটা মানে ওই দিক দিয়ে বেরোবে না, ওই দিক দিয়ে বেরোবে, উল্টো দিক দিয়ে এয়ারটা হবে না, বেরোবে এক্সেসটা, ওকেও তো ব্রেথ করতে হবে। ইন্সপিরেটরি ভালভ যাবে, ফিশ মাউথ যাবে যাবে, আর যদি যেটা ওকে তো এক্সেল করতে হবে সেইটা ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ওদিক দিয়ে দেখ বেরোবে না, এয়ারটা বেরোবে সামনের দিক দিয়ে। প্রেসার দিয়ে দেখ, দেখ ওদিক দিয়ে বেরোবে না, সামনের দিক দিয়ে বেরোবে, হাত দেখ, ওইদিকে নয়। আর পরীক্ষার হলে কিন্তু এইটাকে অ্যাসেম্বল করে নিজে করে দেখাতে বলে, কাজেই কনফিডেন্ট হ। ভুল ভাল দেখালে, মেথড ভুল হলে গাল দেবে। মেথড গুলো বলে দেবো, সেটা না, তুই আগে ইনস্ট্রুমেন্ট গুলো দেখ, তারপরে মেথড গুলো বলবো। নিচের ভালভটা ওরকম স্পেসিফিক ইন্সপিরেটরি, তোরা দেখবি যে হচ্ছে ওটাকে ইনলেট ভালভ বলে, হ্যাঁ, কিন্তু সেটা খুব একটা নামটা মানে কি বলবো ওয়াইডলি অ্যাকসেপ্টেড নয়। ওটাকে অক্সিজেন ইনলেট ভালভ বলে এমনি, কারণ অক্সিজেনটা ঢুকবে, বেরোতে দেবে না, ওটা লাগে না। ওই দেখ চারিদিকে গোল নীল রঙের যেটা, লাগালে বেটার, না লাগালে যে তোর আম্বু ব্যাগ কাজ করবে না সেটা নয়। FiO2টা এখানে অক্সিজেনটা ইয়ে হবে, ডেলিভার্ড FiO2টা বাড়বে। দু রকমের রিজার্ভার হয়, একটা ওপেন এন্ডেড, একটা ক্লোজ এন্ডেড। তো যেটা ওপেন এন্ডেড সেটা এরকম একটা ছোট এরকম পাইপের মতো দুমুখী খোলা, এটা ক্লোজ এন্ডেড ব্যাগের মতো। কোনটা বেশি এফেক্টিভ? ওপেন এন্ডেড। হয়েছে? দে পরেরটা আসি, নাহলে শেষ করব না। আচ্ছা তোরা দেখ তোর অসুবিধা নেই। সো দিস ইজ দ্য রিজার্ভার। তো দেয়ার আর টু টাইপস অফ রিজার্ভার,
one is open reservoir, another is a closed reservoir. This is a closed reservoir কারণ এই পোরশনটা বন্ধ। যেটা ওপেন রিজার্ভার, এইখানে ওপেনিং আছে, এইখানে একটা করুগেটেড পাইপের মতো আছে, এদিকেও আরেকটা ওপেনিং আছে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হুইচ ওয়ান ইজ মোর এফেক্টিভ, অলওয়েজ ওপেন রিজার্ভার ইজ মোর এফেক্টিভ। আচ্ছা, ধর তোর কাছে অক্সিজেনের সোর্স নেই, so the FiO2 you are delivering is normal room air 21%. By attaching reservoir you can increase the FiO2 if you are using normal oxygen port. এছাড়া FiO2 যদি তুই বাড়াতে চাস তাহলে নরমাল অক্সিজেন পোর্টের সাথে ব্লেন্ডার অ্যাড করতে হবে। ব্লেন্ডার কি করে, দুটো জিনিস নেয়, একটা অক্সিজেন আর একটা কম্প্রেসড এয়ার, দুটোকে প্রপোর্শনালি মিশিয়ে তুই যত পার্সেন্ট FiO2 চাইছিস ও স্পেসিফিক্যালি সেইটা ডেলিভার করতে পারে। এটা ব্লেন্ডারের কাজ। কিন্তু ইন প্রেজেন্ট কারেন্ট সিনারিও অলওয়েজ তোর কাছে ব্লেন্ডার থাকবে না, তোর কাছে নরমাল একটা অক্সিজেন ওয়াল মাউন্টেড অক্সিজেন যেগুলো আছে সেই সাপ্লাই আছে, সেইখানে তুই এইটাকে ইউজ করে রিজার্ভার ইউজ করে FiO2টাকে বাড়াতে পারিস। এটা ইউজ নাও করতে পারিস, নট ম্যান্ডেটরি। আচ্ছা, আর একটা দেখ, ওই ব্যাগটায় আছে, ওই ব্যাগটাতে এইখানে একটা সরু নীল মতো জিনিস আছে, দেখ এই যে দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে সব অনেক ব্যাগে থাকে, অনেক ব্যাগে থাকে না। This one is called attaching manometer. If you want to measure the pressure inside the ambu bag, then you can attach a manometer to that bag. That is entirely optional, practically খুব rarely করা হয়, but if you want to do that you can. That's why that bluish pointed thing is there. সব ব্যাগে থাকে না, যেমন এই ব্যাগটা আছে, এটা অক্সিজেন ইনলেট, এটা না, এই ব্যাগটা আছে, তো ইউ ক্যান অ্যাড হলো। আচ্ছা, তাহলে কটা ভালভ হলো, ইন্সপিরেটরি ভালভ, এক্সপিরেটরি ভালভ, পপ আপ ভালভ আর এয়ার ইনলেট ভালভ। বেশ, আচ্ছা, এই হলো ব্যাগ। সো দিস ইজ কল্ড সিলিকনাইজড সেলফ ইনফ্লেটিং নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ। এই পুরো কথাটা বলবি, মানে আর্ধেক কথা আম্বু ব্যাগ বলে দিস না, আম্বু কোম্পানির নাম, ঠিক আছে? আমরা বলি আম্বু ব্যাগ, বাট সেটা পরীক্ষায় বলিস না। আচ্ছা, এছাড়া তোদের নিওনেটাল রিসাসিটেশনে আরেকটা ইনস্ট্রুমেন্ট লাগে, সেটা হয়তো দেখেছিস, আমরা অ্যাডাল্টে দেখেছিস, দ্যাট ইজ কল্ড ল্যারিঙ্গোস্কোপ। তোরা অ্যাডাল্টে দেখেছিস আই থিঙ্ক, অ্যানাস্থেসিয়াতে দেখেছিস। দিস ইজ কল্ড ল্যারিঙ্গোস্কোপ। তো দিস ইজ দ্য হ্যান্ডেল and this is the blade of laryngoscope. There are two types of blades. One is straight blade like this, another is curved blade, যেটা বড় বাচ্চাদের বা অ্যাডাল্ট ইউজ করে, curved. তো for neonatal resuscitation purpose we use only straight blades. Curved blades আমরা বড় বাচ্চাদের ইউজ করি, ছোট বাচ্চাদের always use straight blades. দেখ এইখানে MIL বলে একটা লেখা আছে, আমি হাতে যখন দেখছি, that is a Miller. This straight blade is called Miller's blade, Miller scientist-এর নাম অনুযায়ী। আর যেটা curved blade, that is called কেউ ম্যাকিনটশ ব্লেড। আচ্ছা, এইখানে দেখবি, যখন হাতে দেবো দেখবি এখানে মিলারের তলায় একটা 0 লেখা আছে, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য ব্লেড। দেখ এইখানেও মিলারের তলায় দেখ 1 লেখা আছে, দেখতে পাবি, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য ব্লেড। 0 পাওয়া যায়, 00, 1, 2, 3 এরকম পাওয়া যায়। ফর নিওনেটাল রিসাসিটেশন উই ইউজ 0, যদি এক্সট্রিম প্রিটার্ম হয় 00, অর নর্মাল হলে 1। 1 সাইজ ইজ দিস, এটা হচ্ছে 0 সাইজ, এইটা। সো ল্যারিঙ্গোস্কোপ কি কোন হাতে ধরতে হয়? লেফট হ্যান্ডে। আচ্ছা, আমি যদি লেফটি হই তাহলে কোন হাতে ধরবো? তাতেও লেফটি ধরবো। আমি লেফটি হই আর রাইটি হই, অলওয়েজ হোল্ড দ্য ল্যারিঙ্গোস্কোপ উইথ লেফট হ্যান্ড। তার কারণটা বলছি, পরে আসছি। তাহলে লেফটি কেউ আছিস এখানে? লেফটি কেউ আছিস? নাই। সো অলওয়েজ হোল্ড দ্য ল্যারিঙ্গোস্কোপ ইন লেফট হ্যান্ড। তুই ডানহাতি বাঁহাতি খেলোয়াড় যাই হোক। সো এইটা আর এইটা, দিস ইজ দ্য ব্লেড, দিস ইজ দ্য হ্যান্ডেল। তো এইটার সাথে এটা অ্যাটাচমেন্ট থাকে না, তোকে সেই সময় অ্যাটাচ করে নিতে হয়। এইখানে ভেতরে ব্যাটারি থাকে, দেখাচ্ছি তোকে। এইটা খুললে এখানে ব্যাটারি পাবি, দেখতে পাচ্ছিস, এমনি ব্যাটারি, নর্মাল পেন্সিল ব্যাটারি। এইখানে দেখ, ইয়েস, কেন তোকে লেফট হ্যান্ডে ধরতে হবে সেটা বলছি। এইখানে পাশে আরেকটা দেখ, যে জিনিসটা আছে, একটা লাইট আছে, ছোট্ট একটা এলইডি লাইট আছে ল্যারিঙ্গোস্কোপ ঢুকিয়ে দেখার জন্য। সেই লাইটটা অলওয়েজ রাইট সাইডে থাকে। তুই যদি এবার হচ্ছে, আমরা যখন ইনটিউবেট করি বাচ্চাটার, আমি ব্যাক এন্ডে দাঁড়াবো, মাথার দিকে দাঁড়াবো। তো
দেখ লাইটটা জ্বলছে, আমি যেই মুহূর্তে এইটাকে লক করব লাইটটা অটোমেটিক জ্বলবে। সো আমি বাঁ দিক দিয়ে যদি না ঢোকাই, লাইটটা আমার কোন দিকে আছে? বাঁ দিকে, আর আমি টিউবটা ডান দিকে ঢোকাবো। যদি আমি ডান হাতে ঢোকাই তাহলে আমি লাইটটা আমার টিউবের যে পাথওয়েটাকে সেটা অবস্ট্রাক্ট করে দেবে। ধর আমি লেফটি, তাহলে আমি চেষ্টা করবো আমি বাঁ হাত দিয়ে ঢোকাতে, আমি লেফটি তো, তাহলে আমাকে ব্লেডটাকে আমাকে ডান হাতে ধরতে হবে। যদি আমি ডান হাতে ধরি তাহলে এই পোর্শনটা আমার যে ভিউটাকে এন্ড আমার ইটি টিউবটাকে অবস্ট্রাক্ট করে দেবে। যদি এটাকে ওই জন্য বাঁ হাতেই ধরতে হবে। পজিশনটা এটা করা যাবে না, আমি জাস্ট বলছি এইভাবে ঢুকিয়ে এই ডান দিক দিয়ে ঢোকানো হয়, বুঝতে পারলি? তুই ডান হাতি বাঁ হাতি যাই হোস। আর অলওয়েজ ল্যারিঙ্গোস্কোপটা এটাকে খুলেই রাখতে হয়, না হলে অটোমেটিক এটা যদি লাগে লাইটটা জ্বলতে থাকবে। আচ্ছা, দিস ইজ কল্ড ল্যারিঙ্গোস্কোপ। এটা তো ব্লেড লাগানো আছে, ব্লেড না, ব্লেডটাকে খুলে নিজে লাগানো প্র্যাকটিস কর, না হলে পারবি না। ব্লেডটাকে খোল, দেখ খুলে দিচ্ছি। দেখ এদিকে টাকা বলে দিচ্ছি, এইখানে দেখ একটা গর্ত আছে আর এইখানে একটা রড আছে, সেইটাকে আগে পরিয়ে নিবি, সেই গর্তটা রডটা একটা ক্লিক হবে, দিয়ে এটাকে সোজা করে দিবি, আবার ওটাকে নামাবি, তারপরে ওই গর্তটা তুলবি, হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে টেপ ক্লিক, এবার সোজা কর ব্লেডটাকে। হয়েছে? লেগেছে? ক্লিকটা হয়েছে মানে লেগেছে, মানে সোজা কর। হ্যাঁ, লাইট জ্বলবে। হ্যাঁ, আবার ইয়ে কর, আবার ওরকম ভাবেই তোল। হ্যাঁ, তোর খাতা পড়ে গেছে। ও আচ্ছা, সবাই ল্যারিঙ্গোস্কোপটাকে হাতে নিবি, নাহলে পারবি না। যেগুলো নোটিস করার সেটা দেখবি হচ্ছে লাইটটা জ্বলছে কিনা, ওইখানে দেখবি মিলার, MIL আর ম্যাকিনটশ হলে MSC এরকম লেখা থাকে, আর তার তলায় সাইজটা লেখা থাকে 0, 00, 1, 2, 3 এটসেট্রা। ভাঙিস না বাবা। কি হচ্ছে না বল, কি বলছে? হচ্ছে, তুই বুঝতে পারবি না। কারণ দেখ কেন বলছি শোন, যে যদি আমি এটাকে ব্লক করি, আমি টিপছি, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে সেলফ ইনফ্লেট তো ইজিলি হচ্ছে, তাহলে একটা ঢুকছে কোথা থেকে? ঢোকার আর কোনো জায়গা নেই। আমি এদিকটা ব্লক করে দিয়েছি, এইগুলো দিয়ে কোনো ঢুকতে পারবে না, ওকে ঢোকার একটাই জায়গা আছে, এটা বা এটা। এবার খুব মাইনিউট ইয়ে থাকে তো, হাতে বুঝতে পারবি না। ওইটা দেখ, একটা জিনিস দেখাচ্ছি দে, তোর যদি বুঝতে অসুবিধা হয়, এইখানে দেখ ক্লোজ বলে একটা আছে, আমি যদি এটাকে টিপে বন্ধ করে দিই, না এটা বন্ধ হয়নি, দাঁড়া। দেখ এবার টিপে দেখ, পপ আপ ঘরটা খুলবে না, করে দেখ। খুলছে? খুলছে না। এবার ওটা খুলে দে, ঘুরিয়ে দে, দেখ ওখানে ক্লোজ ওপেন লেখা আছে, এবার কর, দেখ খুলছে, বুঝতে পারলি? এইটা আচ্ছা, এটাকে কি বলে? এটাকে কি বলে? এই ঠিক করে বল। এটাকে কি বলে? হ্যাঁ, ইটি টিউব, এন্ডোট্রাকিয়াল টিউব। এন্ডোট্রাকিয়াল টিউব। ওরোগ্যাস্ট্রিক টিউব হচ্ছে রাইলস টিউব, যেটা আমরা মুখ থেকে, নামই বলেছে ওরোগ্যাস্ট্রিক, মুখ দিয়ে ঢুকবে, স্টমাকে ঢুকবে, তো ওরোগ্যাস্ট্রিক আর ওরোফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, ওটা আলাদা। আচ্ছা, তো দিস ইজ এন্ডোট্রাকিয়াল টিউব অর ইটি টিউব, যেটা আমরা ইনটিউবেশন করি। ডিফারেন্ট সাইজে পাওয়া যায়, পেছনে দেখ এখানে যেটা তুমি দেখবে, এখানে সাইজ লেখা থাকে। ধর এটার সাইজ হচ্ছে, দেখা গেল
2 কোথায় 3, এটা সাইজ হচ্ছে 3 পাওয়া যায়, 2.5 পাওয়া যায়, 3.5 পাওয়া যায়। নরমালি প্রিটার্ম বাচ্চাদের আমরা 2.5 আর টার্ম বাচ্চাদের 3 দিয়ে ইয়ে করি। বইতে একটা চার্ট আছে দেখবি, ডিপেন্ডিং অন দা ওয়েট অফ দা বেবি আমরা ইটি টিউব সাইজ চুজ করি। সো এইখানে দেখ, এইখানে মার্কিং আছে, অনেক কটা মার্কিং আছে, 1 2 3 4, আর এইখানে একটা কালো দাগ আছে দেখতে পাবি, দিস ইজ দা ভোকাল। আর এইখানে একটা লম্বা লাইন আছে নীল রঙের, সেই লম্বা নীল রঙের যে লাইনটা দ্যাট ইজ রেডিও ওপেক, মানে এক্সরে করার পর আমরা দেখতে পাবো পজিশনটা কোথায় আছে। আর এই মার্কিংটা দেখে আমরা বুঝতে পারবো আমি কতটা ইনসার্ট করব। এটা দেখে নে, বিভিন্ন সাইজের পাওয়া যায়, একই সেম জিনিস আমরা দেখে নে। আচ্ছা, ইটি টিউব 2 রকমের হয়, একটা ওয়ান ইজ কালো দাগটা হচ্ছে ভোকাল কর্ডের গাইড হিসাবে ইউজ করে, ওই লেভেলে অবধি আমাদের মানে উদ্দেশ্যটা কি, যে আমরা ইটি টিউবটাকে ভোকাল কর্ডের টিপটা নিচে এট দ্য লেভেল অফ T2 মানে T2 thoracic vertebra লেভেলে দেবো, জাস্ট অ্যাবভ দ্য জাংশন অফ দ্য জাস্ট অ্যাবভ দ্য লেভেল অফ বাইফার্কেশন অফ দ্য ট্রেকিয়া। বাইফার্কেশন অফ দ্য ট্রেকিয়াতে কি থাকে, কেরিনা, দ্যাট হ্যাজ গট রিচ নার্ভ সাপ্লাই। আমি যদি ইটি টিউব ঢুকিয়ে আমি যদি ইটি টিউব ঢুকিয়ে সেই অবধি টাচ করে দিই, দ্যাট উইল কজ ল্যারিঙ্গোস্প্যাজম। তো তার থেকে ওপরে রাখতে হয় অ্যারাউন্ড T2 লেভেলে। তো ওই কিন্তু ভোকাল কর্ডের নিচে রাখতে হবে, আদারওয়াইজ ব্রিদিংটা যাবে না। তো ওই যে কালো দাগটা আছে ওটা ভোকাল কর্ডের গাইড হিসাবে ইউজ করে, ওই অবধি ভোকাল কর্ড এলো মানে আমার কেরিনাতে ঠেকবে না, এন্ড ভোকাল কর্ডের নিচে আছে। না, 2.5 হচ্ছে সাইজ, ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য ইটি টিউব। না ওটা নয়, দেখ আচ্ছা এটা 3.5 সাইজের, এটা নয়। তুই সাইজটা দেখো যে 7 8 9 10 11 12, এইটা হচ্ছে মাপটা, আর এটার সাইজ মনে হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার 3.5। এই দেখ এখানে না, ডিপেন্ডিং অন দা এজ অফ দা জেস্টেশন এন্ড ওয়েট অফ দা বেবি আমরা 2.5 সাইজ ইউজ করতে পারি, 3 3.5 যা খুশি ইউজ করতে পারি। এই সাইজটা হচ্ছে 3.5। দেখ এখানে 3.5 লেখা আছে, 3.5 লেখার পাশে দেখ ইন্টারনাল ডায়ামিটার বলে একটা ছবি দেওয়া আছে, দেখ আইডি ইন্টারনাল ডায়ামিটার বলে লেখা আছে। আর টিউবটা তো লেখা আছে, দেখ টিউবটা দেখ, ওর সামনেটা দেখ লেখা আছে টিউবটা সবকটা। আচ্ছা, দেয়ার আর 2 টাইপস অফ টিউবস। হ্যাঁ মানে ওর মধ্যে ভোকাল কর্ডটা রাখতে হবে আমার। আচ্ছা, দেয়ার আর 2 টাইপস অফ টিউবস ইটি টিউব, ওয়ান ইজ কাফড ইটি টিউব। There are 2 types of tube, ET tube. One is cuffed, another is non-cuffed. Cuffed মানে হচ্ছে আমরা একটা বেলুন পাওয়া যায়, সেইটা ভোকাল কর্ডের নিচে ইনফ্লেট করা হয়। This is a cuffed ET tube. আমরা neonatal resuscitation এ what the tubes we do use are uncuffed tubes. Cuffed tubes are not used in neonatal resuscitation. Cuffed tubes are used in adult resuscitation or older children resuscitation. কাফ টিউব হচ্ছে তার চারিদিকে একটা সাইড পোর্ট থাকে, এইখান থেকে সিরিঞ্জে করে আমরা এয়ার পুশ করতে পারি। দ্যাট উইল ইনফ্লেট এ বেলুন এট দ্য লেভেল অফ জাস্ট অ্যাবভ দ্য টিপ অফ দ্য ইটি টিউব। দ্যাট ইনফ্লেশন অফ দ্য বেলুন উইল সিকিউর ইটস প্লেস ইনসাইড দ্য ট্রেকিয়া, না হলে পেশেন্ট নড়ানড়ি করলে টিউবটা বেরিয়ে চলে আসে। এটা অ্যাডাল্ট টিউব, দিস ইজ এ কাফ টিউব। আমাদের নিওনেটাল রিসাসিটেশন যে টিউবগুলো ইউজ করা হয় দ্যাট ইজ নন কাফ টিউব। Why non-cuffed tube is used? Because neonatal trachea is very narrow, and if we use cuffed tube, that can cause pressure necrosis over the trachea. সেই জন্য তারপরে কি হতে পারে, সাবগ্লটিক স্টেনোসিস, দ্যাট ক্যান কজ সাবগ্লটিক স্টেনোসিস। সেই জন্য আমরা নিওনেটদের বা ছোট বাচ্চাদের কাফ টিউব ইউজ করি না। রিস্কি, খুব নড়ানড়ি করলে টিউবটা বেরিয়ে চলে আসবে, কারণ নিচে কোনো আটকানো কিছু নেই। বেশ, ইনস্ট্রুমেন্ট গুলো দে এবার। নেক্সট দিস থিং, দিস ইজ কল্ড ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। নামেই বুঝতে পারছিস, ওরোফ্যারিঞ্জিয়াল, মুখ দিয়ে ঢুকবে, ফ্যারিংস অব্দি আসবে, বেশি দূর নেই, গলা অব্দি যাবে, মুখ দিয়ে ইনসার্ট কর। এই যে এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছিস, তোর টাঙের কার্ভেচারের সাথে এটা ম্যাচ খায়।
তো এটা ইউজ করা হয় অনেক সময় থিক সিক্রিশন থাকে, সাকশনে দেখা যায় না বা ওপেনিং অফ দ্য এয়ারওয়ে করা যায় না, তখন ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে দিয়ে সাকশন বা ফরেন বডি রিমুভাল যদি কিছু থাকে তো সেটা করা হয়। এটা কম ইউজ হয়, দিস কল্ড ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, বিভিন্ন সাইজের পাওয়া যায়, এটা নিওনেট সাইজ। দেখে নে তাহলে এটা কত সাইজ। আচ্ছা, সো এছাড়াও অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেগুলো এখন বলতে পারছি না কারণ তাহলে আমরা শুরু করতে পারবো না, তাই এরপরে আমরা করতে করতে যে যে ইনস্ট্রুমেন্টগুলো আসবে সেইগুলো বলে যাব। সো ফার্স্ট, আফটার বেবি ইজ বর্ন, বিফোর দ্য বেবি ইজ বর্ন, pediatrician or neonatologist should be present at each and every delivery. That is a government protocolized norm. If there is no additional risk factor, then one pediatrician experienced enough to intubate the baby should be present at each and every delivery. If there is a high risk delivery is suspected, then 2 persons experienced with intubation and chest compression up to chest compression should be present at the time of delivery or before delivery. So তোর পেডিয়াট্রিশিয়ানের কাজ শুরু হয় জাস্ট জন্মানোর আগে থেকেই। There are 4 questions that is needed to be asked before delivery. First, আমরা ধর তো মানে তোদের এখন হবে না, আমাদের হয়, তো there is an খবর এলো যে একটা ডেলিভারি হবে। What are the questions that should be asked first, but that should be noted? First, what is the gestational age? So what is the expected gestational age? এবার সেখানে টার্ম, প্রিটার্ম, পোস্ট টার্ম এগুলো কি আমি আর বলবো না, জানিস তোরা? জানিস? বেশ। So what is the expected gestational age মানে হচ্ছে আমরা প্রিটার্ম ডেলিভারি অ্যাটেন্ড করছি না টার্ম ডেলিভারি অ্যাটেন্ড করছি। Is the amniotic fluid clear? এই প্রশ্নটা কাকে করবে কে জানবে? গাইনিকোলজিস্ট। If there is meconium staining of the amniotic fluid or if there is blood staining, that should be known to you. আচ্ছা, third question is, are there any additional risk factors? What are the additional risk factors? Like maternal hypertension, eclampsia, maternal reassuring CTG or cardiotopography, যেটা করে আমি জানি তো গাইনিতে সিটিজি পড়ানো হয়েছে তো। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য হার্ট রেট, তার সাথে অ্যাক্টিভিটি দেখা, সেটাকে একটা দেখবি যে কোনো ওয়ার্ডে পেশেন্টের ফাইলে দেখবি সিটিজি লাগানো আছে। Depending on that, we can assume if there is any respiratory distress intrapartum present or not. So is there any additional risk factor, and what is our umbilical cord management plan? So as per norm, delayed umbilical clamping should be done each and every delivery. So delayed cord clamping মানে কত সেকেন্ড ডেলিভারি ডিলে করতে হয়? 30 to 60 seconds. That is the normal norm. So if there is no any other additional risk factors, we will delay the cord clamping by 30 to 60 seconds. And if there is risk factor or the baby does not cries or there is any risk factor, then we will early cut the cord and we will transfer the baby under the radiant warmer. মানে তোকে দেখতে হবে যে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং আমি তখনই করব যদি দেখি বাচ্চাটা বেরিয়েই তার নর্মাল রেসপিরেশন, ব্রিদিং আছে, ক্রাইং করছে, অ্যাক্টিভ আছে, তবেই ডিলে করব। যদি দেখি যে বাচ্চা বেরিয়ে লিম্প মানে ফ্ল্যাট, কোনো হাত পা কিছু নাড়ছে না, কোনো স্পন্টেনিয়াস ব্রিদিং এফেক্ট নেই, তাহলে কিন্তু ডিলে কর্ড ক্ল্যাম্পিং করব না, তাহলে দ্যাট উইল কজ বার্থ অ্যাসফিক্সিয়া। দেন ডিলেড কর্ড ক্ল্যাম্পিং ইজ নট ডান। অ্যানাদার ইন্ডিকেশন যে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করা হয় না, কিছু বলতে পারবি? গাইনিকোলজিক্যাল মানে ডিজিজ যেখানে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করা হয় না। আচ্ছা, প্রথমে বল যে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং কেন করা হয়, বল। The extra amount of blood that has to be transferred from placenta to the baby, so that decreases the chances of anemia and also increases the oxygenation. That's why delayed cord clamping is done. আর অনেক সুবিধা আছে। So when the delayed cord clamping is not done, if the baby does not cry,
if there is the baby is limp মানে হাত পা নাড়ছে না, কোনো রকম ব্রিদিং এফেক্ট নেই, limp. another আরেকটা যেটা আমি শুনতে চাইছি, গাইনিতে পড়া হয়েছে, one indication. another আরো কমন, another common antepartum hemorrhage, placental abruption. placental abruption মানে কি, তোর ওখান থেকে ব্লাড, তোর ব্লিডিং বেরিয়ে গেছে, তো যদি তুই দেরি করিস এখান থেকে ওদিক থেকে আসার বদলে এদিক থেকে বেরিয়ে যাবে, আরো ব্লাড লস করে বসে থাকবে। antepartum hemorrhage, abruptio placentae. okay, so 4 questions are to be asked before every birth. What is the expected gestational age? Are there any additional risk factor? And is there any amniotic fluid is clear or not? And there is any umbilical cord management? What is the umbilical cord management plan? আরেকটা জিনিস এখন করা হয় যেটা বার্থ অ্যাসফিক্সিয়া রিলেটেড নয়, সেটা হচ্ছে umbilical cord blood এখন স্টোর করা হয়। কি সেটা কি বলে? স্টেম সেল পড়েছিস কোনোদিন? ছেড়ে দে, ওটা তোদের লাগবে না, ছেড়ে দে, ওটা লাগবে না, বাদ দে। সো এইখানে একটা বড় চার্ট আছে, এটা আমি দুটো হাফ হাফ করে দেখিয়েছি। দিস চার্ট হ্যাজ টু বি মেমোরাইজড, কোনো দ্বিতীয় কোনো উপায় নেই, দিস চার্ট হ্যাজ টু বি মেমোরাইজড। সো বাচ্চা ডেলিভারি হলো, ফার্স্ট অ্যান্টিনেটাল কাউন্সিলিং, ট্রিম ব্রিফিং অ্যান্ড ইকুইপমেন্ট চেক, 3টে পয়েন্ট আছে দেখ। So antenatal counseling means if there is any risk factor present, you have to counsel the parents or the relatives what is the risk factor of the baby, how the baby could be delivered, and what could be done after delivery, and team briefing. That means if there is any risk factor present, then what is the role of each team member? If there is any কে আম্বু করবে, কে চেস্ট কম্প্রেশন দেবে, কে ইটি টিউব পড়াবে, কে স্যাচুরেশন দেখবে। অ্যানাদার ইজ ইকুইপমেন্ট চেক। সো হোয়াট আর দ্য ইকুইপমেন্টস? আমি যখন যদি তোকে এখন লিস্টটা দেখাই, দ্যাট ইজ অ্যান এক্সটেন্সিভ লিস্ট। যখন গোটাটা হয়ে যাবে রিসার্চিটেশন, তখন তুই নিজেই বলতে পারবি কি কি ইকুইপমেন্ট আমার প্রথম থেকে শেষ পর্যন্ত লেগেছে, দ্যাট ইজ দ্য ইকুইপমেন্ট চেক। সো আফটার বার্থ বাচ্চা বেরোলো, so there are 3 things to be seen. First, term gestation query, good tone query, breathing or crying query. মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে বাচ্চাটা কি টার্ম, ধর বললো ইয়েস টার্ম, গুড টোন। এবার সেই মুহূর্তে টোন কিভাবে দেখবি? সেই মুহূর্তে বাচ্চাটা তো জোর, হ্যাঁ, হাত পা নাড়াচ্ছে কিনা, সেই মুহূর্তে তোরা অ্যাডাল্টে কিভাবে টোন দেখিস? এইভাবে প্যাসিভ মুভমেন্টে করে। বাচ্চার সেসব করতে পারবি না সেই মুহূর্তে, জাস্ট জন্মেছে, এমনি অ্যামনিওটিক ফ্লুইডে মাখামাখি হয়ে বসে আছে, ওসব কিছু করতে পারবি না, ওসব সেই মুহূর্তে সব হয় না। যে টোন তোকে দেখে অ্যাসেস করতে হবে, এই করে বা ফ্লেক্সার এক্সটেনসার ওসব গুলি মার, ওসব করার সময় নেই, ততক্ষণ করলে গন উড়ে যাবে। তো তোকে দেখে অ্যাসেসমেন্ট করতে হবে। ইফ দ্য টোন ইজ পুয়ার দেন দ্য বেবি উইল বি লিম্প জাস্ট লাইক এ র্যাগ ডল, মানে সেই মানে র্যাগ ডল। আর যদি যে নর্মাল বাচ্চাদের আফটার বার্থ দেখে থাকবি, ফ্লেক্সার টোন ইজ মোর দ্যান দ্যাট অফ এক্সটেনসার, বাচ্চা এই পশ্চারে থাকে। আর যে বাচ্চা টোন পুয়ার হবে দেখেই বুঝতে পারবি হাত পা ছেড়ে দিয়ে বসে আছে, যেন ল্যাদ খেয়ে পড়ে আছে, আর কোনো নড়াচড়ন নেই। সো দ্যাট ইজ গুড টোন। তো টোন মানে এখানে কিন্তু তোদের নিউরোলজিতে যে টোন যেভাবে অ্যাসেসমেন্ট করা হয়, ফ্লেক্সার এক্সটেনসার আপার লিম্ব লোয়ার লিম্ব এরকম ভাবে টোন নয়, ওসব করতে গেলে শেষ হয়ে যাবে। আচ্ছা, অ্যানাদার ইজ কল্ড ব্রিদিং অর ক্রাইং। বাচ্চা যদি না কেঁদেও ব্রিথ করে, মানে ইফ ইউ ক্যান সি দ্যাট চেস্ট মুভমেন্ট ইজ দেয়ার, রেসপিরেটরি ড্রাইভ ইজ দেয়ার, দেন দ্যাট ইজ ওকে। কাঁদাটা ম্যান্ডেটরি নয়, বাট 99.99 বেবিজ who are crying are definitely breathing, and the rest of the babies who are not crying, in most of the cases they are not breathing. কিন্তু সেই দুটো এক জিনিস নয়, ব্রিদিং আর ক্রাইং এক জিনিস নয়, সেই জন্য ব্রিদিং অর ক্রাইং লেখা আছে, ঠিক আছে? সো এই 3টে কোশ্চেনের অ্যান্সার যদি হ্যাঁ হয়, 3টেই হ্যাঁ হতে হবে। টোন ঠিক আছে, বাচ্চা টার্ম জেস্টেশন,
ব্রিদিং অর ক্রাইং, মানে বাচ্চা খুব ব্রিথ করছে বা ক্রাই করছে। ইফ দ্য অল অফ দ্য answer of these three questions are yes, then the baby should be kept in mother, যেটা প্র্যাকটিক্যালি অনেক সময় আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য করা হয় না, বাট হোয়াট শুড বি ডান, পরীক্ষা জিজ্ঞেস করলে যেটা করবি, দ্যাট বেবি আফটার ডিলেড কর্ড ক্ল্যাম্পিং should be kept above the abdomen of the mother, in case of cesarean sections also, in between her breasts. তো কি করা হয়, বাচ্চা মা ডেলিভারি হলো, বাচ্চা আম্বিলিকাল কর্ড ধর বেরিয়ে আছে, বাচ্চাকে এইভাবে মায়ের বুকের উপর শুয়ে দেওয়া হয়, একদিকে মাথাটা এখানে ঘুরছে না, মাথাটা একদিকে ঘুরিয়ে। মাদার যদি নর্মাল ডেলিভারি হয় কনসিয়াস আছে, যদি স্পাইন মানে সিজারিয়ানও হয় তো আপার লিম তো তাতে কিছু অসুবিধা নেই, মা বাচ্চাকে ধরে থাকবে। দ্যাট ইজ কল স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অফ দ্য বেবি, দ্যাট প্রিভেন্টস হাইপোথার্মিয়া। অ্যান্ড আরেকটা কি কাজ করে, ইট ইনক্রিজেস দ্য মাদার অ্যান্ড বেবিজ বন্ডিং অ্যান্ড আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। সেই মুহূর্তেই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এর জন্য ইনিশিয়েট করা হয়। আসবে না হবে না সবাই জানে, কিন্তু সেই ইনিশিয়েটটা করলে আজ শুরু করলে পরের দিন হবে। সো if answer of all these three questions are yes, then the baby should be kept within along with the mother. Skin to skin contact should be done. The baby should be kept in between her breasts or abdomen at a prone position, head turned to the left side, and তার সাথে সাথে কি আছে, রুটিন কেয়ার অ্যান্ড অনগোয়িং ইভালুয়েশন। তো বাচ্চা ভিজে আছে, তো মায়ের কোলে ওখানে পেটে দিয়েই সেখানে দুটো প্রি ওয়ার্ম টাওয়েল দিয়ে আগে থেকে গরম করা আছে, বেবিকে ড্রাই করা হয়। যদি সিক্রিশন প্রেজেন্ট থাকে মুখে, দেন সাকশন করা হয়। অ্যান্ড ইউ হ্যাভ টু মনিটর দ্য vitals, ongoing evaluation. That means baby is alert or active or not, respiration is going or not, baby's limbs are moving or not. কারণ প্রথম সময় অনেক ক্ষেত্রে কি হয়, প্রথমে কিছু ব্রিথ নিয়ে নেয়, তারপরে সেকেন্ডারি অ্যাপনিয়া ডেভেলপ করে, মানে কিছু কটা ব্রেথ নেওয়ার পর আবার বেবি চুপ করে গেল, আর ব্রিদিং নিচ্ছে না। সো স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করে বা তুই পালিয়ে যাবি না, যদি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করিস, দেন ইউ হ্যাভ টু মনিটর দ্য বেবিস। হোয়াট দ্য অ্যামাউন্ট অফ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট? Around 1 hour skin to skin contact should be done. 1 ঘন্টা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, এইবারে যদি সবকটা ভালো ভালো গেল, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করলি, মাদার ওয়ার্ডে গেল, মাকে বাচ্চার পাশে দিয়ে দিলি, ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করলি, গল্প শেষ। এখানে আমাদের নিউবর্নের কোনো রিসাসিটেশন কিছু লাগলো না। নেক্সট, যদি এই তিনটের মধ্যে কোনো একটার কোশ্চেন নো হয়, যদি ধর টার্ম জেস্টেশন হলো না, প্রিটার্ম হলো, টোন ধর এরকম হলো যে প্রিটার্ম বেবি টোন ভালো আছে, ট্রাইও করছে, দেন অলসো তোকে এই দিকে আসতে হবে, আর এই দিকে যাওয়া যাবে না। সো তখন বাচ্চাকে আর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট রাখা যাবে না, তখন বাচ্চাকে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করে, যদি তোর সেটা ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, ইউ হ্যাভ টু টেক দ্য বেবি টু দ্য under the radiant warmer. Radiant warmer and neonatal resuscitation corner should be present at the delivery site. আগের আমাদের এখানে যে ওটি সিটটা ছিল সেখানে, ওখানে কিন্তু আমাদের রেডিয়েন্ট ওয়ার্মার ছিল না, বাট এখন নতুন যেটা হয়েছে ফার্স্ট ফ্লোরে, সেটাই কিন্তু দেখবি নিউবর্ন কর্নারটা ওর ওটির পাশেই, যদি তুই দেখতে যাস দেখতে পাবি, ওর পাশেই আমাদের ওয়ার্মারটা বলে বলে অনেক কষ্ট করে রাখা হয়েছে। সো দ্যাট ক্রিয়েটস যে যেই মুহূর্তে বাচ্চার আমি দেখলাম যে এই তিনটে রিস্ক ফ্যাক্টর, যে টার্ম প্রিটার্ম, সে প্রিটার্ম বা টোন খারাপ বা ব্রিদিং নিচ্ছে না বা ক্রাইং করছে না, যে কোনো একটা বা মোর দ্যান ওয়ান নো, তো ইউ হ্যাভ টু টেক দ্য বেবি টু দ্য আন্ডার দ্য রেডিয়েন্ট ওয়ার্মার। আচ্ছা, এইবারে রেডিয়েন্ট ওয়ার্মার তোকে আমি দেখাতে পাচ্ছি না, এটা তো আমাকে ওখানে গিয়ে দেখাতে হবে। দেয়ার আর টু মোডস অফ রেডিয়েন্ট ওয়ার্মার। বার্থ প্রিপেয়ারনেসের মধ্যে এখানে একটা জিনিস আছে, যে রেডিয়েন্ট ওয়ার্মার শুড বি অন অ্যাট লিস্ট 20 minutes বিফোর ডেলিভারি। যদি ওয়ার্মার অন না করিস, ওটি টেম্পারেচার তো ঠান্ডা করা আছে, ওই সারাউন্ডিংও ঠান্ডা হয়ে থাকে, দ্যাট ক্যান কজ হাইপোথার্মিয়া অফ দ্য বেবি। সো টু প্রি ওয়ার্মড লিনেন, মানে দুটো গরম কাপড় আগে থেকে ওই ওয়ার্মারের নিচে ফেলে দেওয়ার কথা, যাতে যে কাপড়টাতে আমি বাচ্চাকে প্রথম নেবো আর মুছিয়ে ফেলে ওই কাপড়টা ফেলে দিয়ে আরেকটা কাপড় লাগাবো, সেই দুটো গরম করা থাকবে,
না হলে দ্যাট ক্যান কজ হাইপোথার্মিয়া। সো দ্যাট রেডিয়েন্ট ওয়ার্মার শুড বি অন অ্যারাউন্ড 15 to 20 minutes ব্যাক। ওখানে দুটো মোড আছে, একটা ম্যানুয়াল মোড, একটা সার্ভো মোড। ডিউরিং রিসাসিটেশন আফটার বার্থ the mode should be manual mode, and heater output should be 100%. যতটা ম্যাক্সিমাম হিটার আউটপুট করা যায় ওখানে যে রেডিয়েন্ট ওয়ার্মারের যেটা হিটারটা আছে 100% হিটার আউটপুট উইথ ম্যানুয়াল মোড শুড বি ডান। তো অলরেডি আমার সেই সারাউন্ডিংটা গরম হয়ে আছে, ধরে নিলাম আমি গরম হয়ে আছে, তাহলে আমাকে সেইখানে বাচ্চাকে নিয়ে যেতে হবে। সেইখানে পয়েন্টটা এলো ওয়ার্ম, এই যে ওয়ার্ম লেখা আছে দেখতে পাচ্ছিস। সো ইওর বেবি শুড বি taken under the radiant warmer, so warm. Next point is dry. You have to dry the baby. কি এবার ড্রাই করা মানে হচ্ছে যে ভিগোরাসলি রাবিং নয়। জাস্ট হাত খুলে গেছে। রাবিং মানে আমরা সামনের দিকে একবার গোটাটা রাব, পিছন দিক থেকে খুলে একবার গোটাটা রাব। রাবিং মানে কিন্তু এখানে বাচ্চার যখন আফটার বার্থ কি গায়ে কি লেগে থাকে, ভার্নিক্স ক্যাজিওসা। সো ইউ ডোন্ট নিড টু রিমুভ দ্য ভার্নিক্স ক্যাজিওসা, দ্যাট অ্যাক্টস অ্যাজ এ থার্মাল প্রোটেকশন, thermoprotective function of vernix caseosa is there. So that will be absorbed by its own within 1 to 2 hours. So you don't have to rub the vernix for drying, no need to that. You have to just drying is to done to stimulate and to drying of the amniotic fluid. যদি ফ্লুইড থাকে গায়ে তাহলে সেটা হাইপোথার্মিয়া করতে পারে, সেইটুকু যাতে না হয় সেই জন্য ড্রাইংটা করা হয়। ড্রাইং এর সাথে সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে স্টিমুলেট। সো যেটা তোরা সিনেমায় দেখে থাকিস বাচ্চাকে উল্টো করে ঝোলাচ্ছে, পেছনে মারছে, পেটাচ্ছে, যা খুশি তাই করছে, সেইটা কিন্তু রেকমেন্ডেড নয়। হোয়াট ইজ দ্য রেকমেন্ডেশন ইজ দ্য rubbing of the trunk, extremities and back. মারা ধরা কোথাও নেই। তো যেটা করবি, এখনো বহু জায়গায় দেখবি দেখতে বাচ্চাকে পেটাচ্ছে, পিছনে ইয়ে করছে, তো সামনে মুছছিস, এইখানে ট্রাঙ্ক, দিস দ্য ট্রাঙ্ক, এক্সট্রিমিটিস অ্যান্ড ব্যাক। আগে ফ্লিকারিং অফ দ্য সোলস ছিল, এখনকার লাস্ট আপডেট ভার্সনটা ফ্লিকারিং অফ দ্য সোলসটা উঠে গেছে। আগে এই জিনিসটা করা হতো, এইটা এইটা এগুলো করা হতো, এখন উঠে গেছে। ওগুলো করলে করতে পারি সেটা নয়, বাট আগেকার আপডেট, নতুন আপডেটে ওটা উঠে গেছে। আচ্ছা, সেই পয়েন্টটা হলো স্টিমুলেট। পজিশন এয়ারওয়ে, সাকশন ইফ নিডেড। হোয়াট ইজ পজিশন এয়ারওয়ে? সেটা হচ্ছে এই বাচ্চা তুই সবসময় ডক্টর হেড এন্ডে দাঁড়াবে, এইখানে একটা শোল্ডার রোল ইউজ করা যায়। ধর একটা ছোট কিছু জিনিস, ধর এটা ইউজ করা হয় না, আমি বলছি এই শোল্ডারের নিচে দেওয়া হয় যাতে এই নেকটা স্লাইটলি এক্সটেন্ডেড থাকে। এটাকে স্নিফিং পজিশন বলে। স্নিফ করা মানে কি? নস্যি নেওয়া, মানে তোর টিপ অফ দ্য নোজ, চিন, চেস্ট এক লেভেলে থাকবে। আমাদের এরকম করে থাকলে কি হয়, নোজটা সামনের দিকে থাকে, চিনটা পেছনে থাকে। এই করলে কি হয়, এইটা বাচ্চাদের এক লেভেলে থাকবে তিনটে। সো জাস্ট স্লাইটলি এক্সটেন্ডেড, এখানে একটা কিছু সাপোর্ট দিলেই ঘাটটা স্লাইটলি এক্সটেন্ডেড হয়ে যায়। সো দ্যাট ইজ কল্ড স্নিফিং পজিশন। এই বাচ্চাটা হচ্ছে না, যাই হোক। তো দিস ইজ দ্য পজিশন এয়ারওয়ে, সাকশন ইফ নিডেড। এই পজিশনে কি করা হয়, এই পজিশন করলে কি হয়, এয়ারওয়েটা আমাদের ওপেন হয়, and suction if needed. So in suction tube এনেছি আনিনি। So there are two types of suckers. One is manual sucker, another is wall mounted sucker. আমরা যে sucker ইউজ করি that is wall mounted sucker. Suction tube হয়তো দেখিস, আমি এই মুহূর্তে নেই আমার কাছে। ওয়াল মাউন্টেড দেখবি ভ্যাকুয়াম বলে একটা জায়গায় লেখা আছে, দেখবি ওয়ার্ডে ওখানে সামনে লেখা থাকে, আইসিইউতেও থাকে। সেখান থেকে সাকশন পাইপ নিয়ে এসে নর্মালি যে সাইজগুলো নিউনেটে ইউজ করা হয় 8 ফ্রেঞ্চ, 10 ফ্রেঞ্চ, 12 ফ্রেঞ্চ, এই তিনটে মোটামুটি। বিভিন্ন কালার কোডিং আছে, ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ, ডিপেন্ডিং অন দ্য সাইজ। সো সেখানে সাকশন করা হয়। সাকশন ম্যানুয়াল সাকশনও করা যায়, সেটাকে বলে ডি লিজ মিউকাস সাকার বলে একটা আছে, সেটা আমার এখানে নেই বলে আমি দেখাতে পাচ্ছি না।
সেটা যদি ওয়াল মাউন্টেড শাখার না থাকে সেই ডিলিস মিউকাস শাখা নিয়ে মুখে মানে তুই ম্যানুয়ালি শাক করতে পারিস। খুবই প্যাথেটিক, কারণ ওই স্মেলটা আসে, এটাই প্রবলেম। ডিলিস মিউকাস শাখার ওই জন্য ইউজ করা হয় না। তো প্রেসার কত ইউজ করবি? সাকশন প্রেসার মোর দ্যান 80 to 100 মিলিমিটার অফ মার্কারির থেকে বেশি ইউজ করা হয় না সাকশনটা। আরেকটা সাকশনের ইম্পর্টেন্ট হচ্ছে suction of the mouth and nose to be done, and suction of the mouth should be done before nose. মুখে আগে সাকশন করতে হবে, নাকে সাকশন করার আগে। এটা পরীক্ষায় ধরে। তার কারণ কি? ধর তুই বাচ্চাটা ব্রিথ করছে না বা কিছু একটা প্রবলেম আছে, so suction of the mouth should be done before suctioning the nose. কেন? অনেক সময় যদি মেকোনিয়াম স্টেন্ড লাইকার থাকে, ঠিক মেকোনিয়াম ক্যান অবস্ট্রাক্ট দ্য ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। তো নাকে যখন সাকশন করছিস তখন দ্যাট নোজ সাকশন ইটসেলফ ক্রিয়েটস এ স্টিমুলেশন ফর দ্য বেবি টু ব্রিথ। যদি মুখে মেকোনিয়াম বা অন্য ফ্লুইড কিছু থেকে থাকে, নাকটা আগে সাকশন করেছিস, ও ব্রিথ নিতে যাবে, তাতে কি হবে? সাকশন অফ দ্য মাউথ টু বি ডান বিফোর নোজ। কিভাবে মনে রাখবি? অ্যালফাবেটে এমটা আগে আছে, এন পরে আছে, সো মাউথ আগে তারপরে নোজ। যদি আগে নোজ সাকশন করিস, দ্যাট যদি কিছু মেটেরিয়াল ওরোফ্যারিংসে থাকে, বাচ্চা যদি ব্রিদিং স্টার্ট করে, বেবি ক্যান অ্যাসপিরেট দ্যাট মেটেরিয়াল, সেটা লাংসে চলে যাবে, আরো খারাপ হবে। সেই জন্য মুখে আগে সাকশন করে নিয়ে নোজ করতে হবে। তো মুখে কতটা ভেতরে সাকশনের জন্য ঢোকাবি? নট মোর দেন 5 সেন্টিমিটার, তার থেকে বেশি ঢুকিয়ে লাভ নেই। আর নাকেও এমন কিছু ঢোকাবি না যে একদম রাইস টিউবের মতো স্টমাকে চলে গেল। 3 to 4 সেন্টিমিটারের বেশি ভেতরে ঢোকাবার দরকার নেই। সো এই তিনটের মধ্যে একটা যদি নো অ্যান্সার হয়, সো ইউ হ্যাভ টু ডান দিস স্টেপস: 1, dry, stimulate, position airway and suction if needed. All babies does not need suction. যদি মনে হয় যে মুখে সিক্রিশন আছে, then you can give suction. এবারে ধর দেখা গেল যে এইখানে বাচ্চার প্রথম সিনারিও হচ্ছে যে বাচ্চাটা প্রিটার্ম ছিল, টার্ম জেস্টেশন ছিল না, বাচ্চার টোন ভালো ছিল, ব্রিদিং ক্রাইং করছিল, তাহলে প্রথমটা নো হয়েছে, বাকি দুটো ইয়েস হয়েছে, তাই তো? সেক্ষেত্রে তুই এই কটা প্রত্যেকটা স্টেপ করতে হবে, ইচ অ্যান্ড এভরি স্টেপ। দিস স্টেপস as a whole is called initial steps of neonatal resuscitation. সব কটাকে মিলিয়ে ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন বলা হয়। বল, এই যে ওয়ার্মিং লেখা আছে, ওয়ার্ম, ওইটা রেডিয়েন্ট ওয়ার্ম। এবার তোর কাছে যদি রেডিয়েন্ট ওয়ার্মার না থাকে, হয়তো কোনো প্রত্যন্ত জায়গায় করছিস, এখন সব জায়গায় অ্যাভেলেবেল, সেক্ষেত্রে ওয়ার্মিং মানে হচ্ছে তুই একটা বড় বাল্বের নিচে করেও ওয়ার্মিং করতে পারিস, তুই জামা কাপড় ভালো করে জড়িয়ে ওয়ার্মিং করতে পারিস, বাট অ্যাজ পার প্রোটোকল রেডিয়েন্ট ওয়ার্মার শুড বি দেয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ উঠেছে, মানে কটায় হবে? ক্লাস নিচ্ছি, ওপরেই আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এবারে হচ্ছে ধর এই বাচ্চাটা টোন ভালো ছিল, ক্রাইও করেছিল, then also you have to do this initial steps of resuscitation if there is the baby is preterm. এবার সেকেন্ড পসিবল, এবার ধর বাচ্চা এখানে অলরেডি কেঁদে দিয়েছে, টোনও ভালো আছে, মুচিয়ে টুচিয়ে দিয়েছিস, তারপরে কি করবি? ইউ ক্যান ডু এইখান থেকে, এই স্টেপ থেকে এইখানে চলে যেতে পারিস, তারপরে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ মাদার করতে পারিস, তারপরে মা যখন ওয়ার্ডে শিফট হয়ে যাবে মায়ের সাথে শিফট করে দিবি, গল্প শেষ। এবারে ধর টোন ভালো ছিল না, বাচ্চার লিম্প হলো, বাচ্চার ব্রিদিং আর ক্রাইং এর মধ্যে কোনো একটা ছিল বা ছিল না, এইগুলো করেছিস এবং ব্রিদিং ক্রাইং সব করেছে, দেন অলসো তুই এখান থেকে এইখানে শিফট হয়ে যাবি। মানে প্রথমে ক্রাই করছিল না, তুই ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন করলি, ড্রাইং করলি, স্টিমুলেট করলি, সাকশন করলি, তাতে দেখলি বাচ্চা ভিগোরাস, হাত পা নাড়ছে, কাঁদছে, হার্ট রেট বেড়ে গেছে, ওয়ার্মিং, পেরিফেরাল পারফিউশন ভালো, ইউ ক্যান ডু স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অফ দ্য মাদার, মায়ের কাছে দিয়ে দিলি, ওয়ার্ডে শিফট করে দিলি।
এরপর এইটা পারসিপ্ট করার আগে যে প্রথমে যার টোন খারাপ ছিল, যার ব্রিদিং অর ক্রাইং এর মধ্যে কোনো একটা খারাপ ছিল, ইউ হ্যাভ টু অ্যাসেস 3 থিংস, যে এইগুলো করে বাচ্চা কি নর্মালি ব্রিথ করছে কি করছে না, ইজ দ্য বেবি ইজ অ্যাপনিয়া, ইজ হ্যাভিং অ্যাপনিয়া, কোনো ব্রিথ নিচ্ছে না, বা গ্যাসপিং মানে খাবি খাচ্ছে কোনটা, বা হার্ট রেট লেস দ্যান 100 বিটস পার মিনিট, হার্ট রেট 100 বেশি আছে কি নেই, এই তিনটে অ্যাসেস করতে হবে। হাউ ডু ইউ অ্যাসেস? যদি দেখিস যে এর মধ্যে এইগুলো কিচ্ছু নেই, অ্যাপনিয়াও নেই, গ্যাসপি নেই, বেবি নর্মাল ব্রিথ করছে, নর্মাল রেসপিরেশন নিচ্ছে এবং অ্যাক্টিভ, তাহলে মায়ের কাছে দিয়ে দিবি। যদি এবার দেখিস যে এইগুলোর মধ্যে কোনোটাই হচ্ছে না, মানে বাচ্চা আইদার অ্যাপনিয়াতে আছে মানে কোনো ব্রিথ নিচ্ছে না, গ্যাস করছে মানে খাবি খাচ্ছে গ্যাসপিং, অর হার্ট রেট 100 কম, দেন ইউ হ্যাভ টু স্টার্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, মানে যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম পিপিভি, এইটা। দেন ইউ হ্যাভ টু স্টার্ট পিপিভি। সো ইন্ডিকেশনস অফ পিপিভি আর অ্যাপনিয়া, gasping or heart rate less than 100. So how do you calculate heart rate? কি করে heart rate calculate করিস? হ্যাঁ, তোর হার্ট রেট তুই ক্যালকুলেট কি করে করবি? ওর হার্ট রেট পালস দিয়ে করবি। বাচ্চাদের তো পালস সেই সময় পাবি না, যে অ্যাপনিয়া আছে তার পালস পাবি না, কি করবি? পালস, হ্যাঁ শুনবি। ওর হলে কি করতিস? কতক্ষণ শুনতিস? 30 সেকেন্ড 60 সেকেন্ডে হয় কিছু। বাট টোটাল দেখ, এইখানে একটা কথা আছে, এই গোটা স্টেপটা, এই যে এতক্ষণ ধরে আমি বকছি, দ্যাট টোটাল স্টেপস হ্যাজ টু বি ডান উইদিন 1 মিনিট। তোর কাছে অত সময়ই নেই, না হলে বাচ্চা ততক্ষণে হেড ইনজুরি মানে ব্রেন ইনজুরি হয়ে যাবে। হ্যাঁ, হার্ট রেট তো বাচ্চাদের লাভডুবি ইন্ডিকেশন দেখে তুই বুঝতে পারবি না। যেটা করা হয়, তুই হার্ট রেটটা অস্কালটেট করবি ফর 6 সেকেন্ড, 6 সেকেন্ড অনলি। যত পাবি তাকে কত দিয়ে মাল্টিপল করবি? 10 দিয়ে। সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হার্ট রেট। আমি 6 সেকেন্ডে দেখলাম যে হার্ট রেট 12, তার মানে তার হার্ট রেট কত? 120, 10 দিয়ে গুণ করতে হবে। 6 সেকেন্ডে হার্ট রেট দেখলাম 8, তার হার্ট রেট কত? 80। সো সেইভাবে আমাকে ক্যালকুলেট করতে হবে 100 হার্ট রেট বেশি আছে না কম আছে। এখানে হার্ট রেট 97 হলো না 95 হলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি দেখবো 100 বেশি না কম, গোদা জিনিস, অত মাইনিউট। হ্যাঁ, হার্ট রেট 80 হতে পারে, ধর আমার ওইভাবে করে আমার এরর আসবে, 80টা হয়তো 85, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি হার্ট রেট দেখবো 100 বেশি না কম। যদি হার্ট রেট 100 বেশি থাকে, অ্যাপনিয়া গ্যাসপিং কিছু না থাকে এবং ভালো ব্রিদিং নেয়, তাহলে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। যদি এগুলোর মধ্যে কোনো একটা হয়, তাহলে উইল স্টার্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। আচ্ছা, পজিটিভ প্রেসার ভেন্টিলেশনটা আবার পরের দিন থেকে পড়াতে হবে, কারণ এটা আলাদা, আর আমার অলরেডি একটা সিজারের ডাকও এসেছে, কিছু করার নেই।